হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ওয়াচ উইথ এলজেতে, এবং আমি লরেন্স আছি আপনাদের সাথে আগামীকালকের ম্যাচ নিয়ে। জানেন না আগামীকালকে কি হতে যাচ্ছে? আপনাদের জানার জন্য আবারও বলে দেই, আগামীকাল থেকে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025, এবং সেখানে পার্টিসিপেট করছে মিস্টার আনপ্রেডিক্টেবল পাকিস্তান এবং দুর্দান্ত আগুন ফর্মে থাকা টিম নিউজিল্যান্ড, বা সংক্ষেপে যাদেরকে নিকনেমে ডাকা হয় কিউই বা ব্ল্যাক ক্যাপস। ব্ল্যাক ক্যাপস এবং মিস্টার আনপ্রেডিক্টেবল পাকিস্তানের যত ইনস অ্যান্ড আউটস কিংবা প্রবাবল ইলেভেন এটসেট্রা এটসেট্রা যত আপডেটস আমার কাছে আছে, আমি এসেছি আপনাদের সাথে শেয়ার করতে। চলুন কথা না বাড়ায় সামনের দিকে আগানো যাক। প্রথমেই বলবো টিম পাকিস্তানকে নিয়ে। টিম পাকিস্তানের স্কোয়াড যদি আমরা খেয়াল করি, এখানে আছে বাবর আজম, ফখর জামান, সৌদ শাকিল, তৈয়ব তাহির, ফাহিম আশরাফ, কামরান গুলাম, খুশদিল শাহ। বিপিএল এ দুর্দান্ত ফর্মের কারণে তাকে ডাকা হয়েছে পাকিস্তান টিমে। সালমান আলী আগা, আমার পছন্দের একটা ব্যাটসম্যান। মাহমুদুল্লাহর পরে যদি কারোর খেলা দেখতে আমি খুব বেশি এনজয় করে থাকি কিংবা খুব মজা করে খেলা দেখি, সেটা হচ্ছে সালমান আলী আগা। রিসেন্টলি পাকিস্তান ট্রাই নেশন সিরিজের যে ম্যাচটায় 350 রান চেস করে জিতছে, সেখানে সালমান আলী আগার ব্যাটিংটা জাস্ট দৃষ্টিনন্দন। তার মানে চক্ষু শান্তি যাকে বলে। আপনি কোনো একটা নির্দিষ্ট দিকে খেলা না, গ্রাউন্ডের চতুর্দিকে চতুর্দিকে তার স্কোরিং অ্যাবিলিটি আছে, সেটাই সে সুন্দরভাবে প্রমাণ করেছে ওই ম্যাচটাই। আসলে চমৎকার। আপনারা যদি দেখে না থাকেন, হাইলাইটসটা দেখতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, সালমান আলী আগার পরে আছে মোহাম্মদ রিজওয়ান, ক্যাপ্টেন এবং উইকেট কিপার। সেও দুর্দান্ত ফর্মে আছে। ক্যাপ্টেন্স নক যেটাকে বলে, সেই ম্যাচটাই রিজওয়ানেরও চমৎকার একটা অবদান ছিল। তারপরে আছে উসমান খান, আবরার আহমেদ, ওয়ান অ্যান্ড অনলি স্পিনার ইন পাকিস্তান টিম, হারিস রৌফ, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ এবং শাহিন শাহ আফ্রিদি। আমার মতে পাকিস্তানের পেস বোলিং ইউনিট যথেষ্ট ভালো অ্যাজ ইউজুয়াল। স্পিনে আমার মনে হয় যা আপনার পাকিস্তান হোম কন্ডিশনে যদি খেলে থাকে, হোম কন্ডিশনে ফার্স্ট কয়েকটা সিরিজ ধরে যদি তার মানে আমরা দেখি, চোখ বুলাই, তবে পাকিস্তান তাদের হোম গ্রাউন্ডে পেসারদের যথেষ্ট অ্যাডভান্টেজ দিয়ে থাকে। সো একজন স্পিনার নিয়ে আমার মনে হয় না যে খুব বেশি প্রবলেম ফেস করতে হতে পারে তাদের। তবে যদি আমি এটা ধরে থাকি যে ইন্ডিয়াও খেলবে, যেহেতু হাইব্রিড মডেলে খেলা হচ্ছে, ইন্ডিয়ার সাথে যখন খেলা পড়বে ডেফিনেটলি পাকিস্তানের বাইরে খেলতে হবে পাকিস্তানকে। সেক্ষেত্রে পাকিস্তানকে মেবি ওয়ান স্পিনারের জন্য প্রবলেম ফেস করতে হতে পারে। আর সালমান আলী আগাও স্পিনার, আপনারা বলতে পারেন যে সালমান আলী আগা তো আছে। সালমান আগা সালমান আগা আসলে আমার কাছে এতটা ইফেক্টিভ মনে হয় না। একজন স্পেশালিস্ট স্পিনার অবশ্যই টিমের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে আবরার আহমেদ লেগ স্পিন যথেষ্ট ভালো করে থাকেন। তারপরেও আমার কাছে মনে হয় যে স্পিনার আরো একজন স্কোয়াডে থাকলে হয়তো সেটা বেটার হতো। বাট এবার আর ব্যাটিং লাইন আপের দিকে যদি তাকাই, আহ বিগ থ্রি আমি বলবো বাবর আজম, ফাখর জামান আর হচ্ছে মোহাম্মদ রিজওয়ান, এই তিনজন। সাথে আহ, সাথে আরো আছে, সেগুলো পরে আসি। তবে ব্যাটিং এর তিন মেন পিলার বলতে এই তিনজনকেই আমি বুঝি পাকিস্তানের: রিজওয়ান, ফাখর জামান আর বাবর আজম। এদের দিকে পাকিস্তান তাকায় থাকবে। ওপেনিং থেকে যদি একটা ভালো সাপোর্ট দিতে পারে বাবর আজম এবং ফাখর জামান, আমার জানা মতে যতটুকু আমার কাছে আপডেট আছে, তাতে বাবর আজম এবং ফাখর জামানই হচ্ছে ওপেন করবে। তবে আমার কাছে এই জিনিসটা তার মানে পছন্দ না। বাবর আজম ওয়ান ডাউনের জন্য যথেষ্ট ভালো একটা ব্যাটসম্যান। বাবর আজম ওয়ান ডাউনে যথেষ্ট ভালো পারফর্ম করে এসে এখনো পর্যন্ত। তবে আই ডোন্ট নো যে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট আসলে কি বুঝতেছে কিংবা কি তাদের চিন্তা ভাবনা, আই ডোন্ট নো, কিংবা তাদের কি। হোয়াটএভার, অল দ্য বেস্ট ফর পাকিস্তান। ওপেনিং, তাদের ওপেনিং স্লটের সমস্যা আজীবন এখনো পর্যন্ত। আমি যেখানে মানে যতদূর যা জানি, একটা সাকসেসফুল ওপেনিং পেয়ার ছিল পাকিস্তানের, সেটা হচ্ছে ইমামুল হক এবং ফাখার জামান।
তারপরেও কেন যে ইমামুল হককে ড্রপ করা হলো আমার জানা মতে সে ভালো ফর্মে থাকা অবস্থাতেও তাকে পরবর্তী ইয়েগুলোর জন্য গেমগুলোর জন্য পিক করা হয়নি। সেখানে সাইম আইয়ুব যথেষ্ট ভালো পারফর্ম করছিল, আনফরচুনেটলি সে ইনজুরিতে পড়ে তার মানে স্কোয়াড থেকেই ছিটকে গেছে, তার খেলা হবে না চ্যাম্পিয়ন্স ট্রফি। বাট এখানে বাবর আজম আমার তার মানে আমার আসলে আমার নিজের পছন্দ না। আপনারা অনেকে হয়তো আমার সাথে একমত হবেন না, বাট বাবর আজমকে আমার এখানে পছন্দ না। ওপেনিং স্লটে বাবর আজম ওয়ান ডাউনের জন্য যথেষ্ট ভালো, বেস্ট চয়েস আই থিঙ্ক পাকিস্তান হ্যাভ। আর সৌদ শাকিল, দেব তাহির, তবে এখানে কিছু ভালো অলরাউন্ডার পাকিস্তান পাবে, যেমন হচ্ছে সালমান আলী আগা, তারপর হচ্ছে আপনার ফাহিম আশরাফ আর খুশদিল শাহ। তবে খুশদিল শাহ এখানে স্পিনার, স্পিন বোলিং অপশনও তার থাকতেছে। ফাহিম আশরাফ গেলে রাইট আর্ম মিডিয়াম বোলিং। আর আপনার সালমান আলী আগাও হচ্ছে রাইট আর্ম অফ স্পিন বোলার। বাট আমার কাছে কোশ্চেন, আমার মনে হয় না কুলদীপ শাহ জায়গা করতে পারবে, কারণ এর কারণটা হচ্ছে প্রথম গেমের জন্য কুলদীপ শাহকে বিবেচনা নাও করা হতে পারে বিকজ অফ তার রিসেন্ট ফর্ম। বিপিএল এসে ভালো খেলেছে, ওকে, নো প্রবলেম, বাট যতগুলো গেম সে ট্রাই নেশন সিরিজে খেলছে সেখানে আমার দেখা মতে তার মানে দ্রুত রান তোলার সময় যে পিন চিটিং এর বিষয়টা যার জন্য তাকে পিক করা হয়েছে, সেটা সে ভালোভাবে করতে পারে নাই। আমি তার মানে সেভাবে তাকে দেখি নাই। সে আমার মনে হয় না যে লাস্ট তিন তার মানে ট্রাই নেশন সিরিজ যতগুলো ম্যাচ খেলছে তার ভিতরে সে ডাবল ফিগার 20-25 ক্রস করতে পারেনি কোনো ইনিংসেই। কিন্তু খুব দরকার ছিল তার ফর্মে থাকাটা। আর এই পাশে হচ্ছে ফাহিম আশরাফ, ফাহিম আশরাফও পিচ হিটিং পারে। আম, তার কাছ থেকে লাস্ট গেমটা হচ্ছে একটু তার মানে সে যেই লাস্ট গেমটা খেলছে তার কাছ থেকে কিছুটা পজিটিভ ব্যাটিং পাওয়া গেছে, বাট আমার মনে হয় এই কারণটাই হচ্ছে পিসিবি হয়তো ফাহিম আশরাফকেই পিক করবে। এখন দেখা যাক, পুরানো জায়গায় থাকতে পারে, খুরদিল সাদ কেউ পিক করতে পারে, এবার সে ফাহিম আশরাফ কেউ রাখতে পারে। উম, দেখা যাক কি করে পিসিবি। আর আপনার এপাশে যদি কিপার ব্যাটসম্যান রিজনের জন্য ডেফিনেটলি উসমান খান চান্স পাবেন না। আর এপাশে হারিস রউফের ইনজুরির কারণে এখনো পর্যন্ত লাস্ট আপডেট জানা মতে ট্রাইনেশন সিরিজে হচ্ছে হারিস রউফ ইনজুরিতে পড়ছিল। পাকিস্তান শেষ পর্যন্ত ওয়েট করবে তাদের এই স্পিড স্টারের জন্য। আর ট্রাইনেশন সিরিজ আপনারা সবাই হয়তো জানেন, আমাদের এখানে হচ্ছে বিপিএল এ যে পাকিস্তানি বলারটা ভালো পারফর্ম করছিল আকিফ আকিফ জাভেদ, তাকে পিক করা হয়েছিল ট্রানজিশন সিরিজের বাকি ম্যাচগুলোর জন্য, বাট তাকে খেলানো হয়নি সেভাবে। আবার হারিস রউফ যদি ব্যাক করে আই থিংক সো, তার মানে খুব পিঠের ইনজুরির জন্য সে লং টাইম হয়তো নিবে না, এমন প্রবলেম হয়তো হবে না। আম হোপ ফর দ্য বেস্ট। আমি অবশ্যই একজন পাকিস্তান সাপোর্টার, সো আমি অলসো হোপ করব যে হারিস রউফ অ্যাজ সুন অ্যাজ পসিবল স্কোয়াডে তার মানে টিমে জয়েন করবে, এবং আগামীকাল হচ্ছে ন্যাশনাল ব্যাংকের স্টেডিয়াম যেখানে খেলা হবে। অবশ্যই পেসাররা এখানে অনেক বেশি ফ্যাসিলিটিস পেয়ে থাকে, বেশি অ্যাডভান্টেজ পেয়ে থাকে, সো হারিস রউফের জন্য খুবই চমৎকার একটা ভেন্যু হতে পারে যদি তার মানে ইনজুরি থেকে সে ব্যাক করতে পারে। অবশ্যই নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি আর হচ্ছে হারিস রউফ এই জায়গায় বেস্ট অপশন। যদি সেখানে না হয় আই থিংক মোহাম্মদ হাসনাইনকে নিয়ে তারা সামনের দিকে প্ল্যান করবে পেস বোলিং। তবে হাসনাইনের যেটা প্রবলেম, হাসনাইন এখনো পর্যন্ত তার মানে যে ভুলগুলো খুবই সিলি সিলি মিস্টেক সে করে থাকে তার বোলিং এ যখন সে ওভার করে। উম, এখন দেখা যাক ভাই, 50-50। আমি তার মানে পাকিস্তান অবশ্যই পছন্দ করি, বাট পাকিস্তানকে নিয়ে প্রেডিক্ট করা হচ্ছে সব থেকে বড় বোকামি। তো এই ছিল পাকিস্তানের ইনস অ্যান্ড আউটস। এখন আমরা যদি নিউজিল্যান্ড টিমের দিকে তাকাই, অসাধারণ একটা ব্যালেন্স টিম। এখানে যদি আমি ফার্স্টে চোখ বুলাই, প্রথমেই আসবে মিস্টার জেন্টলম্যান অফ দিস জেন্টলম্যানস গেম, জেন্টলম্যানস গেম ক্রিকেট। এবং জেন্টলম্যানস ক্রিকেটের
যদি পারফেক্ট জেন্টলম্যান কাউকে বলতে হয় সেটা হচ্ছে মিস্টার কেন উইলিয়ামসন। আমার খুব পছন্দের একটা প্লেয়ার, খুবই নম্র ভদ্র, আমার খুব ভালো লাগে। এবং ব্যাটিং, মনে করেন যে নিউজিল্যান্ডের, সরি, নিউজিল্যান্ডের ব্যাটিং স্তম্ভ বলতে গেলে ওয়ান অফ দ্য পিলার অফ ব্যাটিং, আম, কেন উইলিয়ামসন। তারপরে আছে মার্ক চ্যাপম্যান। এই প্লেয়ারটা আপনাদের ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই এই মার্ক চ্যাপম্যান ফার্স্ট খেলা শুরু করে হচ্ছে হংকং এর হয়ে। আপনার মনে নাই হয়তো, বাংলাদেশ যেবার হচ্ছে তার মানে আপনার হংকং এর সাথে ম্যাচ খেলেছিল, কোয়ালিফায়ার ম্যাচ T20 ওয়ার্ল্ড কাপের জন্য, সেইবার এই প্লেয়ারটা কিন্তু হংকং এর হয়ে ব্যাটিং করেছিল বাংলাদেশের এগেনস্টে। আপনার মেবি মনে নাই, হাইলাইটস চেক করতে পারেন। তারপরে আছে রচিন রবীন্দ্রা। রিয়েলি ফিলিং স্যাড ফর দিস প্লেয়ার। অসাধারণ একজন অলরাউন্ডার, চমৎকার একটা ব্যাটসম্যান, লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান, লেফট আর্ম অফ স্পিন বোলার, নিউজিল্যান্ডের জন্য খুবই চমৎকার একটা অপশন। বাট আই থিঙ্ক নিউজিল্যান্ডকে ওয়েট করতে হতে পারে, মেবি ফার্স্ট গেমের জন্য রচিন রবীন্দ্রা অ্যাভেলেবেল থাকবে না। কেন থাকবেন আপনারা জানেন না? রচিন রবীন্দ্রা পাকিস্তানের সাথে একটা ম্যাচে ফিল্ডিং করার সময় ফ্লাড লাইটের পজিশনের প্রবলেমের কারণে ক্যাচ মিস করে সেই ক্যাচটার মানে বলটা ডাইরেক্ট যে কপালে আঘাত আনে এবং কপাল ফেটে যাওয়ার কারণে সে পরবর্তী আর একটা গেমও খেলতে পারে নাই ট্রাই সিরিজের। এবং বর্তমান আপডেট এখনো পর্যন্ত সে ফুলি রিকভার্ড হয় নাই। তবে নিউজিল্যান্ড অবশ্যই ওয়েট করবে তার এই অলরাউন্ডারের জন্য, মিস্টার রচিন রবিন্দ্রা। এখনো ডাউটফুল না, দেখা যাক আগামীকালকে লাস্ট ইলেভেন, তার মানে বেস্ট ইলেভেনে তাকে পিক করা হয় কিনা। লাস্ট আপডেট আমি জানার মতে এখনো পর্যন্ত হি ইজ নট ফুলি রিকভার্ড। তারপরে আসি উইলিয়ং। চমৎকার ফর্মে আছে এই প্লেয়ারটা, লাস্ট ট্রাইনেশন সিরিজে জাস্ট মানে বলারদেরকে দাবড়ায় দাবড়ায় মারা যাকে বলে, এই কাজটা করছে উইলিয়ং। ড্যারেল মিচেল। ড্যারেল মিচেল আপনার মনে করেন যে আপনার বহুদিন ধরেই নিউজিল্যান্ডকে যদি কোনো ব্যাটসম্যান আপনার এইটা শো করে থাকে যে না, কেন উইলিয়ামসন চলে যাওয়ার পরেও যদি কেউ এখানে তার জায়গাটা কিছুটা হলেও পূরণ করবে, ধরে খেলা বলেন, পিচকে বুঝে খেলা বলেন, এটা হচ্ছে ড্যারেল মিচেল করতেছে নিউজিল্যান্ডের হয়ে, এই কাজটা খুব সুন্দরভাবে করতেছে। আবার তারপরেই যদি মানে লিস্টের সামনের দিকে আগালেই সব থেকে বর্তমানে দুর্দান্ত আগুন ফর্মে থাকা নিউজিল্যান্ডের ওয়ান অ্যান্ড অনলি ব্যাটসম্যান গ্লেন ফিলিপস। গ্লেন ফিলিপস তার মানে আপনার ফিলিপস ভালভের মতো বাত্তি ভাই, ফিলিপস ভালভের বাত্তি। জল 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 করে যখন ব্যাটিং এ নামে, ফর্ম জল 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 করে। যাই হোক, গ্লেন ফিলিপস অসাধারণ একটা ট্রাইনেশন সিরিজ পার করছে। এখন আম, যতদূর যা আশা করব, মিস্টার ফিলিপস অবশ্যই তার এই ফর্মটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে কন্টিনিউ করার ট্রাই করবে এবং করবে। সে যে মাপের ক্রিকেটার, সে ডেফিনেটলি এটা করবে। সামনের দিকে যদি আরো আগাই হচ্ছে মিচেল ব্রেসওয়েল। মিচেল ব্রেসওয়েলও মানে ভালো টাচে আছে। এখন দেখা যাক, কিছু ম্যাচ বাদ দিলে যথেষ্ট ভালো ফর্মে সে আছে। তারপরে আমরা যদি সামনের দিকে আগাই, মিচেল স্যান্টনার, বর্তমানে সে ক্যাপ্টেন এবং সে ক্যাপ্টেন হিসেবে যথেষ্ট চমৎকারভাবে টিমকে সামলাচ্ছে, লিডিং দিচ্ছে। আপনার তার স্পিন বোলিংটা তো যথেষ্ট ইউজফুল, উই অল নো দ্যাট। আর ব্যাটিং এর সাইডটা বিপদে পড়লে ব্যাটটাও বেশ ভালো চালায়। এই জায়গা হচ্ছে নাথান স্মিথ। নাথান স্মিথ, অনেস্টলি সেইং, এই প্লেয়ারটা সম্পর্কে কোনো রকম কোনো মন্তব্য করবো না, বিকজ আমি পার্সোনালি এখনো নাথান স্মিথের কোনো ভালো ইনিংস দেখা হয় নাই। তারপর আছে ডেভন কনওয়ে। ডেভন কনওয়ে ভাই, আমার আপনাকে নতুন করে কিছু বলতে হবে না, যারা ওয়ার্ল্ড কাপ দেখছেন, IPL দেখছেন, কিংবা রিসেন্ট নিউজিল্যান্ডের খেলাগুলো ফলো করছেন, ডেভন কনওয়ে কি জিনিস ভাই, আমার আপনাকে বুঝায় বলতে হবে না। ডেভন কনওয়ে আসলে চমৎকার একজন ব্যাটসম্যান, নিউজিল্যান্ডের আগামী ফিউচারে লং টাইম সার্ভিস দেওয়ার জন্য অসাধারণ একটা ফাইন্ড। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে নজর রেখেন।
এই বান্দা যদি ঠিকঠাক ফর্মে থাকে, তো আপনার অপোনেন্টের খবর আছে, নিউজিল্যান্ডের অপোনেন্ট গুলোর খবর আছে যদি ডেভন কনওয়ে তার রাইট ফর্মে থাকে। তারপরে আসতেছে টম লাথম। আই থিংক এখানে হচ্ছে আপনার কিপার এই দুইজনাই আছে। টম লাথামকে দেখতেছি যে নিউজিল্যান্ড ম্যানেজমেন্ট ইদানিং টম লাথামকে পিক করতেছে, খেলাচ্ছে। হুম, লাথামও যথেষ্ট ভালো খেলছে। লাস্ট ফাইনাল ম্যাচটায় লাথাম 5 রানে একটা লাইফ পায় এবং নিজে সুন্দর করে ম্যাচ শেষ করে, যেটাকে বলা হয় সেকেন্ড লাইফ পাওয়ার পর সুন্দরভাবে কাজে লাগানো। সো সেটাই সে করছে, ম্যাচটা শেষ করে টিমকে জিতায়, তারপর মাঠ মাঠ ছাড়ছে লাস্ট ট্রাই সিরিজের ফাইনালটায়। জ্যাকব ডাফি, রাইট আর্ম ফাস্ট মিডিয়াম বোলার। আমার মতে এখনো পর্যন্ত নিউজিল্যান্ডের কাছে এখনো পর্যন্ত যে পেস ব্যাটারি আছে, পেস এগুলা রয়েছে, বলারগুলা রয়েছে, তাতে জ্যাকব ডাফির খুব বেশি প্রয়োজন হবে না। কাইল জেমসন, আমরা সবাই জানি অসাধারণ একজন পেস বোলিং। চমৎকার হাইট, এবং সে তার হাইটের অ্যাডভান্টেজ খুব চমৎকারভাবে পিচ থেকে নিবে যদি পাকিস্তানে, হ্যাঁ অবশ্যই পাকিস্তানে খেলা হচ্ছে, পাকিস্তানের সাথে যেহেতু অলরেডি তাদের পাকিস্তানেই খেলা হয়েছে, এদিক থেকে কিছুটা হলেও আগায় থাকবে। এবং আমি এই বলারটাকে যতদূর যা চিনি, পিচকে খুব সুন্দরভাবে রিড করে। সো কাইল জেমিসন কুড বি ডেঞ্জারাস ফর পাকিস্তান। লোকি ফার্গুসন ইনজুরিতে আছে এখনো পর্যন্ত, নট ফুলি রিকভার্ড। কালকের 11th আওয়ার পর্যন্ত ওয়েট করবে লোকি ফার্গুসনের জন্য। তারপরে থাকতেছে হচ্ছে ম্যাট হেনরি আর উইল ওরোকে। ম্যাট হেনরি চমৎকার, উইল উইল ওরোকেও হচ্ছে আপনার চমৎকার ফর্মে আছে রিসেন্ট আপনার ট্রাই সিরিজে যদি ধরি, আপনার ভালো ফর্ম শো করছে। সো এই ছিল হচ্ছে নিউজিল্যান্ড টিম। এবার আমরা যদি উইন পসিবিলিটির দিকে তাকাই, যেহেতু হোম হোম অ্যাডভান্টেজ ডেফিনেটলি পাকিস্তান নিবে, এবং পাকিস্তানের পেসাররা যদি ক্লিক করে, সো পাকিস্তানের জায়গার উইন হওয়ার পসিবিলিটি অনেক 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 বেশি। আর যেহেতু তারা রিসেন্ট পাস্টে নিউজিল্যান্ড টিমের সাথে অলরেডি গেম খেলছে, নিউজিল্যান্ড টিমের কি প্লেয়ারগুলা, প্লাস হচ্ছে আপনার কোন প্লেয়ারের কি কি উইকনেস আছে, এই সবগুলো বলতে গেলে খুব সুন্দরভাবেই পাকিস্তানের অলরেডি জানা। এখন দেখা যাক মাঠে তারা কিভাবে এটা অ্যাপ্লাই করতে পারে, কিংবা তারা কিভাবে প্ল্যান এক্সিকিউট করে, এটাই হচ্ছে দেখার বিষয়। আমার জানা মতে পাকিস্তানি বিষয়ে রিসেন্ট পাস্টে খুবই বাজেভাবে মুখ থুবড়ে পড়ছে আমার দেখা মতে। তাদের গেম প্ল্যানিংটা যেভাবে তারা সাজাচ্ছে প্রত্যেকবারই প্রায় ফেল হচ্ছে। যেমন ফাইনালের কথাই ধরি, ব্যাটিং এ ফার্স্টে রান তুলে তারপর তাদের আটকানোর ইচ্ছা ছিল, বাট তারা সেটা পারে নাই। এবার আই থিঙ্ক পাকিস্তান যদি সেকেন্ড চেজিং এ যায়, আর যদি পাকিস্তানের ব্যাটিং ক্লিক করে, সো আপনি যতই বড় স্কোর করেন না কেন, চেস ডাউন করে ফেলবে। সেরকম মেন্টালিটি নিয়ে পাকিস্তান রিসেন্ট ফার্স্টে ব্যাটিং করে আসছে। এখন দেখা যাক। সরি। আর টাইম টেবিল সম্পর্কে জানাই দিই, কালকে ঠিক দুপুর 3টার সময় পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ড খেলাটা শুরু হচ্ছে ন্যাশনাল স্টেডিয়াম, পাকিস্তানের ন্যাশনাল ব্যাংক স্টেডিয়াম, সরি, ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামই শুরু হচ্ছে। আর দ্যাটস ইট। আড্ডা হবে আপনাদের সাথে আবারও কালকে খেলার সময়। রেডি থাকবেন। আমি লরেন্স হাজির হব আপনাদের সাথে। বাই বাই।